গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করব, সেটা হচ্ছে রেওমিল। এবং এই চ্যাপ্টারটা তোমাদের কুইজে আছে, সেকেন্ড কুইজে। নগদান বই আর রেওমিল আমি মনে সিলেবাস এরকম দিয়ে দিয়েছিলাম। রেওমিল তোমরা করে আসছো এর আগে, কোথায়? ক্লাস 9-10-এ প্রায় ওই রকমই কিছু কিছু তোমার ক্ষতির উদ্বৃত্ত দেওয়া থাকবে। তবে এখন যেহেতু ক্লাস ইন্টার লেভেলে, কলেজ লেভেলে, তাই কিছু কিছু নতুন নতুন কিছু জিনিস আসবে। তাই আমি প্রথম অবস্থায় যে রেওমিল যেটা করাবো, খুব সহজ যে এন্ট্রিগুলো আছে সেগুলো দিয়ে, তারপরে আমি আর আস্তে আস্তে আমি বলতে থাকবো। দেখো রেওমিলটা কি একটু দেখো। রেওমিল দেখি খতিয়ানে লিপিবদ্ধকৃত হিসাব সমূহের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণীর সুবিধার জন্য রেওমিল প্রস্তুত করা হয়। খতিয়ানে লিপিবদ্ধকৃত হিসাবসমূহের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণীর সুবিধার জন্য রেওমিল প্রস্তুত করা হয়। খতিয়ানভুক্ত হিসাবসমূহের উভয় পার্শ্বের যোগফলের বা হিসাবে ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্তের তালিকা, কোনটা? রেওমিল। মানে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। মানে কি করা হয়? হিসাবে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, কারণ নির্ভুল আছে কিনা সেটা দিয়ে বোঝা যায়। মানে যদি ভুল থাকে সেটা সংশোধন করা হয়। তাহলে কি বলা যায়? খতিয়ানের যে হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো একটি নির্দিষ্ট দিনে একটি আলাদা খাতা বা একখণ্ড কাগজে সকল হিসাবে ডেবিট ও ক্রেডিট যেগুলো লিপিবদ্ধ করা হয়, সাজিয়ে লিপিবদ্ধ করা হয় এবং পরে যোগ করা হয়, এবং সেটাই হচ্ছে রেওমিল। এবং রেওমিল যদি মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে হিসাবটা তোমার জাবেদা খতিয়ান যেগুলো ছিল, যে হিসাবগুলো আমরা রেখেছিলাম আগে, সেগুলো সঠিক আছে। মানে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে কিসের মাধ্যমে? রেওমিলের মাধ্যমে। আচ্ছা। এবং খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আছে সেগুলো ডেবিট করবো এবং ক্রেডিট করবো। এখন কোনগুলো ডেবিট করব, কোনগুলো ক্রেডিট করব, সেটা আমি পরে আসছি। দেখো রেওমিলের কিছু উদ্দেশ্য, যেমন কি কি? গাণিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক বিবরণী প্রণয়নে সাহায্য, শ্রম সময় অপচয় রোধ, লেনদেনের যথাযথ লিপিবদ্ধকরণ, তথ্য প্রদান, ভুল উদ্ঘাটন, তুলনামূলক বিশ্লেষণ, আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা। মানে এটা হচ্ছে উদ্দেশ্য। কি কি? গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই, হিসাব যদি ভুল ত্রুটি থাকে, মানে যদি ভুল থাকে, অঙ্কে ভুল থাকে, তাহলে সেটা সেখান থেকে আমরা বের করতে পারি এবং গাণিতিক শুদ্ধতা দেখি যে দিকটা মিলেছে কিনা সেটা আমরা যাচাই করি। আর্থিক বিবরণী প্রণয়নের সাহায্য, মানে আর্থিক বিবরণী যখন আমরা করি রেওমিল থেকে করি, এবং সেটা রেওমিল থেকে করে থাকি। রেওমিল থাকলে সেখান থেকে আমরা খুব দ্রুত, খুব ভালোভাবে করতে পারি, এবং সেটাকে সাহায্য করে আর্থিক বিবরণী প্রণয়নে সাহায্য করে। শ্রম অপচয় রোধ, শ্রম এবং অপচয়টা রোধ করে। লেনদেন যথাযথ লিপিবদ্ধকরণ, লেনদেন যে আছে সেটা, লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে, এই করা হয়। তথ্য প্রদান, বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে, ভুল উদ্ঘাটন করে, তুলনামূলক বিশ্লেষণ, আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা, এই জিনিসগুলো করে থাকে। আচ্ছা, এখন যখন আমরা রেওমিল এই কাকে বলে এবং রেওমিলের উদ্দেশ্যগুলো আমরা দেখলাম, এখন আমি একটা রেওমিলে চলে যাব। তার আগে আমি বলবো যে রেওমিল আমরা করছি, খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া থাকবে। আচ্ছা, এখানে ডেবিট ক্রেডিটে ভাগ করতে হবে। এখন অনেকে আছেন এখানে যে বিভিন্ন ধরনের দফাগুলো আছে, যে এন্ট্রিগুলো আছে, দফাগুলো আছে, সেগুলো অনেকে মুখস্থ করে। যেমন আসবাবপত্র ডেবিট, কলকব্জে ডেবিট, পাওনাদার ক্রেডিট, এই মুখস্থ করে না। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি মনে রাখবে যে সমস্ত খরচ, ব্যয় বা সম্পদ যেগুলো আছে সেগুলো সবসময় ডেবিট। সম্পদ, ব্যয়, খরচ, এগুলো ডেবিট। আর দায়, তারপর আয়, বিভিন্ন ধরনের সঞ্চিতি, আয়, এগুলো সব ক্রেডিট। এখন কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, এটা আমাকে জানতে হবে। এখন এটার জন্য আমার কি করতে হবে? ওই যে তোমাদের যে হিসাব চ্যাপ্টার যেটা আছে, ক্লাস 9-10-এও ছিল, এবং এই তোমাদের এই কলেজেও কিন্তু এর আগে তোমাদের প্রথম থেকে যখন শুরু করেছিলাম, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের দিকে, সেখানেও কিন্তু হিসাবের চ্যাপ্টার ছিল, হিসাব চ্যাপ্টারটা ছিল। ঠিক আছে? ওই হিসাব চ্যাপ্টারে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, তুমি যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার রেওমিল হয়ে যাবে। যেমন এখানে ভূমি, এটা কি সম্পদ? সম্পদ হলে কি হয়? ডেবিট দিকে হবে। ক্রয়, এটা ব্যয়, এটা ডেবিট দিকে। ভ্রমণ খরচ, এটা ব্যয়, ডেবিট দিকে। ব্যাংকে জমা, সম্পদ,
ডেবিট দিকে। বিবিধ খরচাবলী, খরচ এটা ডেবিট দিকে, মানে ব্যয়, ব্যয়, খরচ, সম্পদ সব ডেবিট। আয়, দায় ইত্যাদি বা প্রাপ্তি ইত্যাদি, আয়, ব্যয়, প্রাপ্তি, হ্যাঁ, মানে আয় যেগুলো আছে সেগুলো সব ক্রেডিট। এখন এই জন্য অনেক, এখানে কিন্তু তোমাদের বইতে যেমন এখানে দেওয়া আছে, বইতে যে সমস্ত আইটেম না, আসলে জিনিসটা দফা বললে মনে ভালো হয়, হ্যাঁ, যে রেওয়া মিলে ডেবিট দিকে হবে এবং যে সমস্ত দফা রেওয়া মিলে ক্রেডিট দিকে হবে। অনেক দেওয়া আছে, অনেক দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আমি কিন্তু এত কিছু বললাম না, আমি কিন্তু খুব সহজভাবে বলে ফেললাম। এত কিছু মুখস্থ করবে না, কখনোই মুখস্থ করবে না। তুমি শুধু জেনে রাখবে, সহজভাবে আমি বলে দিলাম, সম্পদ, ব্যয়, খরচ, ক্ষতি যেগুলো সব ডেবিট। আয়, দায়, প্রাপ্তি, লাভ সব এগুলো আয়, দায়, প্রাপ্তি এগুলো সব ক্রেডিট, সব এগুলো ক্রেডিট। এখন তোমাকে দেখতে হবে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এগুলো তোমাকে খুঁজে বের করে দেখতে হবে। তাহলে তুমি অঙ্কটা করতে পারবে। এবং মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না। তুমি এই যে দফাগুলো আছে এগুলা মুখস্থ করবে না। আচ্ছা, রেওয়া মিল যখন করবে তখন কিছু বিষয়, কিছু দফা আছে যেগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, সেগুলো আমরা পরে আলোচনা করব। কোন বিষয়গুলো আলোচনা মানে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যেমন প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুত পণ্য, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আবার সমাপনী মণিহারি মজুদ, এটা রেওয়া মিলে তোমার অন্তর্ভুক্ত হবে না। তারপর সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ যেগুলো আছে সেগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তাহলে যেগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো বললাম। এই ধরনের কিছু বিষয় দেওয়া থাকলে তোমাদের বইতেও আছে। তার মানে কোনগুলো? সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, সমাপনী মণিহারি, সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ যেগুলো আছে এগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আবার অনেক সময় দেখা যায় রেওয়া মিলটা ভুল করেও মিলে যায়। তুমি ভুল করেছো, মিলে গেছে। তুমি ভুল করেছো, ভুল করে দফাগুলো ডেবিটটা ক্রেডিট দিকে, ক্রেডিটটা ডেবিট দিকে দিয়েছো, তা মিলে গেছে, তো তখন কিন্তু তুমি নম্বর পাচ্ছ না। আবার দেখা যায় অনেক সময় যদি তুমি ডেবিট ক্রেডিট সব দিকে ঠিক দিয়েছো, ডেবিট দিকেও ঠিক আছে, ক্রেডিট দিকেও ঠিক আছে, অঙ্কটা মিলেনি, অঙ্কটা মিলেনি, তখন তুমি অনিশ্চিত হিসাব দিয়ে বা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে অঙ্কটা মিলাবে এবং এটা টিকা দিতে হবে। তুমি আবার দেখবে যে অনেক সময় অঙ্কটা তোমার ডেবিট ক্রেডিট তুমি ঠিক দাওনি, কিন্তু অঙ্কটা মিলেও নি, তুমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিলে, কিন্তু অঙ্কটা কিন্তু ডেবিট ক্রেডিট ঠিকভাবে যদি তুমি বসাতে পারতে তাহলে অঙ্কটা মিলে যেত, অনিশ্চিত হিসাব আসতো না, তখন তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে এই জন্য ডেবিট এবং ক্রেডিট দিকে ঠিকভাবে অঙ্কগুলো, মানে এই দফাগুলো ঠিক মতো দিতে হবে। যাই হোক, আমি 9 10 যেহেতু করেছো, এখানে আমি সরাসরি যাচ্ছি। আর আমি বললাম যেগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট কোনটা আয়, ব্যয়, সম্পদ, দায়, এগুলো তোমাকে জানলেই তুমি দিতে পারবে। আচ্ছা, যেমন এখানে কি কি আছে জানো? জনাব আলীর 2011 সালের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ: ভূমি 1,60,000 টাকা, ক্রয় 1,40,000, ভ্রমণ খরচ 4,000, ব্যাংকে জমা 35,000, বিবিধ খরচাবলী 32,000, যন্ত্রপাতি 1,05,000, বিক্রয় 2,50,000, লভ্যাংশ প্রাপ্তি 20,000, মূলধন 2,70,000, প্রদেয় বিল 75,000, ক্রয় খতিয়ান জের 88,000, বিক্রয় খতিয়ান জের 80,000, আসবাবপত্র 30,000, নগদ তহবিল 10,000, মোটর গাড়ি 40,000, বিনিয়োগ 50,000, উত্তোলন 12,000, প্রাপ্য বিল 20,000, প্রারম্ভিক মজুত পণ্য 15,000, ব্যাংক ঋণ 30,000। আচ্ছা, তাহলে এই যে তোমার খতিয়ানে উদ্বৃত্তগুলো দেওয়া আছে, এগুলো আমরা ডেবিট এবং ক্রেডিট দিকে নিয়ে দিয়ে দেবো। মানে তাহলে যদি মিলে যায় তাহলে মনে করবো যে সব ঠিক আছে এবং গাণিতিক শুদ্ধতা এখান থেকে যাচাই করবো। আচ্ছা, তাহলে কি লিখবো? জনাব আলী রেওয়া মিল 31 ডিসেম্বর 2011, ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1, ভূমি 1,60,000 টাকা ডেবিট, ক্রয় 1,40,000 টাকা ডেবিট, ভ্রমণ খরচ 4,000 টাকা ডেবিট, ব্যাংক জমা 35,000 টাকা ডেবিট, বিবিধ খরচাবলী 32,000 টাকা ডেবিট, যন্ত্রপাতি
1,05,000 টাকা ডেবিট। এখন দেখো ভূমি সম্পদ তাই ডেবিট হয়েছে, ক্রয় খরচ ডেবিট হয়েছে, ভ্রমণ খরচ 4,000 টাকা, একটা ব্যয় খরচ সব সরাসরি দেওয়া আছে 4,000 টাকা ডেবিট হয়েছে, ব্যাংকে জমা সম্পদ 35,000 টাকা ডেবিট, বিবিধ খরচে বলি 32,000 টাকা ডেবিট, যন্ত্রপাতি 1,05,000 টাকা ডেবিট, বিক্রয় 2,50,000 টাকা ডেবিট, লভ্যাংশ মানে এটা আয়, লভ্যাংশ প্রাপ্তি 20,000 টাকা ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, মূলধন 2,70,000 টাকা ক্রেডিট, প্রদেয় বিল দায় 75,000 টাকা ক্রেডিট, ক্রয় খতিয়ান জের, ক্রয় খতিয়ান জের হচ্ছে তোমার বিবিধ পাওনাদারকে ক্রয় খতিয়ান জের বলে, তাহলে 88,000 টাকা ক্রেডিট, বিক্রয় খতিয়ান জের এটা হচ্ছে ডেবিট, বিক্রয় খতিয়ান জের হচ্ছে ডেবিট, এটা 80,000 টাকা, কারণ এটা দেনাদার, এটা সম্পদ। আর আসবাবপত্র সম্পদ 30,000 টাকা ডেবিট, নগদ তহবিল সম্পদ 10,000 টাকা ডেবিট, মোটর গাড়ি 40,000 টাকা ডেবিট, এটা কি সম্পদ, বিনিয়োগ সম্পদ 50,000 টাকা ডেবিট, উত্তোলন 12,000 টাকা ডেবিট, প্রাপ্য বিল 20,000 টাকা ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা ডেবিট, ব্যাংক ঋণ 30,000 টাকা ডেবিট, দুই দিকের যোগফল 7,73,000 টাকা হয়ে গেল। হ্যাঁ, দুই দিকের যোগফল হলো 33,000 টাকা, দুই দিকে যোগফল 7,33,000 টাকা, তাহলে আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল। তুমি যদি আমরা কিন্তু করে ফেললাম। এখন আমি শুধু এখানে রেওয়ামিলটা দেখালাম, তোমাদের বইয়েরই অঙ্ক, এখানে কিন্তু সৃজনশীল কোশ্চেন ছিল, সেটা কিন্তু আমি দেখাইনি, সেটা পরবর্তীতে দেখাবো সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে। এখন সৃজনশীল এখানে আসতে পারে সম্পদ, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ, কারণ চলতি সম্পদ চলতি দায় তোমাকে জানতে হবে, বা সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো, আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, পরে রেওয়ামিল প্রস্তুত করো, বিভিন্নভাবে এখানে হতে পারে। দেখো রেওয়ামিলটা তুমি যদি ক্লাস 9-10 করে আসো, তাহলে তুমি এই পর্যায়ে এসে রেওয়ামিলটা ভালো মতো পারবে। এই যে খতিয়ানে যে উদ্বৃত্তগুলো দেওয়া আছে, সেই উদ্বৃত্তগুলোর মধ্যে তুমি আগে দেখবে, প্রথমেই যখন শুরু করবে তুমি দেখবে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, তাহলে তুমি কিন্তু ডেবিট ক্রেডিট, তুমি এখানে যে হিসাবের নামগুলো দিয়ে ডেবিট ক্রেডিট যেখানে দিতে হয় সেখানে তুমি যেতে পারবে। যেমন প্রথমেই ভূমি সম্পদ ডেবিট, ক্রয় 1,40,000 টাকা ডেবিট, ভ্রমণ খরচ মানে ব্যয় ডেবিট, ব্যাংকে জমা সম্পদ ডেবিট, ক্রয় খতিয়ান জের পাওনাদার মানে এটা মানে পাওনাদার মানে ক্রেডিট, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট, বিক্রয় খতিয়ান জের ক্রেডিট 80,000 টাকা। তুমি এভাবে মনে রাখবে, এভাবে দেবে। হ্যাঁ, তুমি যদি এখন মুখস্থ করো, এভাবে অনেকে মুখস্থ করে যে ভূমি ডেবিট, ক্রয় ডেবিট, ভ্রমণ খরচ ডেবিট, বিক্রয় ক্রেডিট, হ্যাঁ, ব্যাংকে জমা ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, মুখস্থ, নগদ তহবিল ডেবিট, নগদ ডেবিট, এভাবে মুখস্থ করে থাকে। না, মুখস্থ করে 100-150 তুমি মনে রাখতে পারবে না। তুমি যদি বুঝে যাও, বুঝে করো অঙ্কটা, যেভাবে আমি বললাম যে সম্পদ, আয়, ব্যয়, দায়, এগুলো যদি তুমি বুঝে করো, তাহলে তুমি এই অঙ্ক তোমার বেশি সময় লাগবে না এই অঙ্ক মিলাতে। তোমাকে দেখতে হবে কোনটা সম্পদ, কোনটা আয়, আবার বারবার একই কথা বলছি, কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, এটা দেখতে হবে। আমি এক কথাই তো বলে দিলাম যে সম্পদ, ব্যয়, খরচ সব ডেবিট, দায়, আয়, প্রাপ্তি, লাভ যেগুলো আছে, সেগুলো সবই কিন্তু কি ক্রেডিট দিকে হচ্ছে। হ্যাঁ, যেটা তোমার আয় হচ্ছে, তোমার প্রাপ্তি এবং এর দায় সবই কিন্তু এটা ক্রেডিট দিকে হয়ে যাচ্ছে। আর তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে, যেগুলো ডেবিট দিকে হবে, কোনগুলো ক্রেডিট দিকে হবে, একদম মুখস্থের মতো, অনেকে মুখস্থ করে না, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমরা মুখস্থ করবে না, মুখস্থ করলে তোমরা ভুল করে ফেলবে, মুখস্থ করে ভুল করবে, তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট এগুলো ওই যে তোমাদের যে চ্যাপ্টারের মধ্যে আছে, দ্বিতীয় অধ্যায় মনে আছে হিসাবের চ্যাপ্টার, কোনটা কোন ধরনের হিসাব, এইটা তুমি জানো। এটা তুমি জানতে পারলে তোমার যে কোনো অঙ্ক, যে কোনো জায়গায় তুমি অঙ্কগুলো ভালো মতো করতে পারবে। যাই হোক, এটা আমি যে রেওয়ামিল যেটা আছে সেটা আমি দেখালাম। হ্যাঁ, এখন তুমি দেখবে, তুমি বইটা খুলে যে রেওয়ামিলটা কাকে বলে তুমি মোটামুটি দেখেছো বা দেখবে। তারপরে আমরা উদ্দেশ্য, সীমাবদ্ধতা, পরে এখানে কোনগুলো গাণিতিক ভুল, লেখার ভুল, এই ভুলগুলো নিয়ে হয়তো পরে আমরা আলোচনা করব, কিন্তু মূল যে বিষয়টা রেওয়ামিলটা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম, আমি দেখালাম। এবং আরও অনেক কিছু আছে, যে সমস্ত তথ্যগুলো আছে যেগুলো রেওয়ামিলের মধ্যে আসবে, আবার কোন জিনিস রেওয়ামিলে আসবে না, সেগুলো আমরা আস্তে আস্তে আমরা দেখাতে থাকবো, কারণ রেওয়ামিল কিন্তু কুইজে আছে। তবে খুব যে আমি যেগুলো করাচ্ছি সেগুলোই তুমি করবে, এবং খুব যে কঠিন হবে কোশ্চেন তা না। তবে আমি যা করাবো সেটা যদি তুমি দেখতে থাকো, তাহলে তোমার সুবিধা হবে, তুমি পরীক্ষা ভালো মতো দিতে পারবে, করতে পারবে। দেখো, এই যে আমি রেওয়ামিলটা করেছি, এখানে কিন্তু পুরোটা ধরেনি, এই জন্য আমি পরের স্লাইডে চলে গেছি। হ্যাঁ, এবং পুরো কিন্তু আবার শিরোনামটা আমরা লিখেছি, কিন্তু পরীক্ষার খাতায় তুমি একটা পৃষ্ঠা মানে করবে, এবং তাহলে তোমাদের সমস্যা হবে না।
হ্যাঁ, এখানে কিন্তু আবার এখানে যোগফল করতে হতো, আমি যোগফলটা করিনি, কারণ এটা কিন্তু আমি করলে একটা পৃষ্ঠার মধ্যে করতাম, কিন্তু এখানে ধরবে না বলে আমি আরেকটা স্লাইডে চলে গেছি। যাই হোক, তোমরা এই রাউন্ডটা বাসায় এবার শুরু করে দাও, বাসায় দেখতে থাকো। তাহলে আমি যখন আবার ক্লাসে যখন আরেকটা করাবো, তোমাদের অনলাইন ক্লাসে যখন আরেকটা করাবো, তখন তোমরা ভালো মতো বুঝতে পারবে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।